নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় 28 তারিখে একটা প্রেস কনফারেন্স করেছেন। সেখানে বলেছে যে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার তাদের একগালে হাইকোর্ট চড় মেরেছে আর একগালে সুপ্রিম কোর্ট চড় মেরেছে। আমি শুনে হাসলাম। হাইকোর্ট চটটা মেরেছে রাজ্য সরকারের গালে। কেন? তৃণমূলের মুখপাত্ররা অভিষেক আস্ফালন করছেন বাংলার প্রান্তিক গরিব মানুষের জয়, দিল্লির জমিদারদের পরাজয়, ভোটে হেরে তারা বাংলাকে ভাতে মারতে চেয়েছিল, পারেনি, ইত্যাদি ইত্যাদি। হাইকোর্টের যে রায়টা জুন মাসে এসেছিল সেই রায়টাই সুপ্রিম কোর্ট লেটার এন্ড স্পিরিটে বহাল রেখেছে, কেন্দ্রের এসএলপি খারিজ করে দিয়েছে। কিন্তু হাইকোর্টের রায় কি বলা ছিল? প্রথম কথা, এই মামলাটা কারা করেছিল? দু একটি সংগঠন, মূল হচ্ছে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। বিজেপির একটা প্রতিষ্ঠানের পক্ষে শুভেন্দু অধিকারী করেছিলেন, তাদের অভিযুক্ত ছিল রাজ্য সরকার, আর ক্ষেত মজুর সমিতির করা মামলায় প্রধান অ্যাকিউজ কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার এই যে কেন্দ্র টাকা দিচ্ছে না 100 দিনের কাজে, এইসব নিয়ে তো অনেক চিৎকার করছে, রাস্তায় নেমে নাটক করছে, প্রেস কনফারেন্স করছে। হাইকোর্টে কোনো মামলাই করেনি এর বিরুদ্ধে। মামলাটা করেছে ওই ক্ষেত মজুর সমিতি। বিকাশ বাবু তাদের আইনজীবী ছিলেন। তাদের করা মামলাতেই রায়টা দিয়েছিল হাইকোর্ট। এবং তারপর সুপ্রিম কোর্টে যখন এসএলপি হয় তখন রেসপন্ডেন্ট হিসাবে রাজ্য সরকার যায়, কপিল সিব্বাল গিয়েছিলেন। রেসপন্ডেন্ট যে কেউ হতে পারে, কিন্তু মূল মামলাকারী রাজ্য সরকার ছিল না। অন্য রাজ্যেও ওই 100 দিনের কাজের বকেয়া মজুরি আদায়ের দাবিতে অন্য রাজ্যে মামলা করেছে, সরাসরি মামলা করেছে, এবং সেখান থেকে তারা জয় ছিনিয়ে এনেছে। কিন্তু আমাদের রাজ্য সরকার কোনো মামলা করেনি। তাই যে এই রায়টা বেরোলো, তার কৃতিত্ব নেওয়ারও কোনো অধিকার তাদের নেই। বরঞ্চ হাইকোর্টের যে রায়, প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং চৈতালি দেবী ডিভিশন বেঞ্চের সেই রায়ের ছত্রে ছত্রে রাজ্য সরকারকে তীব্র কষাঘাত করা হচ্ছে। প্রথম কথা, সুপ্রিম কোর্ট বলেছে, বা হাইকোর্ট যেটা বলেছিল, সুপ্রিম কোর্ট সেটা লেটার এন্ড স্পিরিটে রেখেছে, কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্ট নেই, প্রসপেক্টিভ ওয়েতে চালু হবে। মানে 1 অগাস্ট 2025 থেকে 100 দিনের কাজের প্রকল্প চালু হবে। হাইকোর্টের রায়ের অপারেটিভ পার্ট কি? আমি পড়েছি রায়টা। প্রথম কথা, এই যে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে 100 দিনের কাজে, সেটা হাইকোর্ট মেনে নিয়েছে এবং বলেছে এর যে তদন্ত শুরু হয়েছে সেই তদন্ত চলবে, এবং যারা দুর্নীতিতে যুক্ত ছিলেন এবং গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছেন তাদের কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে, এফআইআর করতে হবে অভিযুক্ত আধিকারিক এবং ব্যক্তিদের বিরুদ্ধে। যে টাকা উদ্ধার হবে সেই টাকা অ্যাকাউন্ট পেই চেকের মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কনসলিডেটেড ফান্ড যেটা আছে রিজার্ভ ব্যাংকে, সেখানে পাঠাতে হবে। রাজ্য সরকার কি পাঠিয়েছে? কত টাকা তারা উদ্ধার করেছে, কজনের বিরুদ্ধে এফআইআর করেছে? কলকাতা হাইকোর্ট এফিডেভিট চেয়েছিল, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক এফিডেভিট দিয়েছে, আন্ডার সেক্রেটারি সাইন করা, কিন্তু রাজ্য সরকার কোনো এফিডেভিট দেয়নি। তারা নাকি জয়ী হয়েছে, পরাজয় হয়েছে রাজ্য সরকারের। কলকাতা হাইকোর্টের তার রায় কি বলেছে দেখুন। ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের 27 নম্বর ধারায় বলা আছে, মজুরি চাইলে 15 দিনের মধ্যে মজুরি দিতে হবে, বাধ্য সরকার। কিন্তু 27 নম্বর ধারায় বলা আছে, যদি এমবেজেলমেন্ট অফ ফান্ড হয়, তহবিল তছরূপ হয়,
তখন কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ স্থগিত করে দিতে পারে। ওই 27 নম্বর ধারাটাকে প্রয়োগ করেই কেন্দ্রীয় সরকার ফান্ড ডিসবার্সমেন্টটা বন্ধ করেছিল। কি বলছে কলকাতা হাইকোর্ট তার রায়ে অপারেটিভ পার্টে? আগামী দিনে 100 দিনের কাজের টাকা যেটা বরাদ্দ করা হবে সেটা ন্যাশনাল পেমেন্ট পোর্টালের মাধ্যমে হবে, কোনো ইন্টারমিডিয়ারি থাকবে না, সরাসরি যারা কাজ করেছেন তাদের অ্যাকাউন্টে যাবে। এবং এমন মেকানিজম করতে হবে এবং প্রত্যেকটা জেলায় সংশ্লিষ্ট নোডাল অফিসারদের নির্দেশ দিতে হবে যাতে প্রকৃত উপভোক্তার অ্যাকাউন্টে টাকাটা যায়। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে 100 দিনের কাজের মজুরির টাকা যেভাবে উপভোক্তারা পান, কেন্দ্রীয় সরকার মনে করলে সম্পূর্ণ অন্য পদ্ধতি নিরূপণ করতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। সেখানে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, রাজ্য সরকারকে ডটেড লাইনে সেটা মানতে হবে। অর্থাৎ ধরুন তামিলনাড়ু বা ধরুন গুজরাট, ধরুন কেরালা, ধরুন তেলেঙ্গানা, সেখানে 100 দিনের মজুরি টাকা যেভাবে পান যারা কাজ করেছেন তার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সারা দেশেই এটা চালু আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার মনে করলে সম্পূর্ণ অন্য পদ্ধতি তৈরি করতে পারে যাতে কোনো ছিদ্র থাকবে না। কেন্দ্র সরকার যদি মনে করে পশ্চিমবঙ্গেও কেসটা আলাদা, এখানে অতীতে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে, প্রকৃত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা আসেনি, মাঝখান থেকে টাকা লুটপাট হয়ে গেছে, এটা যাতে না হয় তার জন্য তারা এমন একটা মেকানিজম তৈরি করলো যেটা সারা ভারতের থেকে আলাদা। রাজ্য সরকার বাধ্য সেটাকে মানতে, সেটাকে অনুসরণ করতে, কোনো ট্যাফও করা যাবে না। এটা জয়। সারা দেশের অন্যান্য রাজ্য একটা নিয়মে টাকা পাবে 100 দিনের কাজে, আর পশ্চিমবঙ্গে যারা 100 দিনের কাজ করেছেন তারাও টাকা পাবেন, কিন্তু তারা যে পদ্ধতিতে টাকা পাবেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে তা আলাদা। এটা রাজ্যের প্রতি অনাস্থা। হাইকোর্টের বলে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে তোমরা ইচ্ছা মতো একটা মেকানিজম তৈরি করতে পারো যাতে ট্রান্সপারেন্সি বজায় থাকে, এবং রাজ্য সরকার বাধ্য সেটাকে মানতে। এটা নাকি জয়? এটা লজ্জা হওয়া উচিত আমাদের বঙ্গবাসী। সারা ভারতবর্ষের জন্য এক নিয়ম, আর পশ্চিমবঙ্গে এমনই দুর্নীতির বহর, হাইকোর্ট বলছে কেন্দ্র চাইলে মনে করলে অন্য ব্যবস্থাও এখানে চালু করতে পারে। খোকাবাবু কি বললেন? আদালত এক গালে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট এক গালে থাপ্পড় মেরেছে। তা থাপ্পড়টা কে খেলো? রাজ্য সরকারই তো খেলো। প্রথম কথা, রেট্রোস্পেক্টিভ এফেক্টে হচ্ছে না, প্রসপেক্টিভে হচ্ছে। কি মেকানিজম তৈরি হবে, কিভাবে টাকাটা দেয়া হবে উপভোক্তাদের, সেটা কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ স্বাধীনতা। যে মেকানিজম কেন্দ্রীয় সরকার তৈরি করবে সেটা মানতে হবে। দুর্নীতির তদন্ত চলবে। অনেকগুলো সেন্ট্রাল টিম এসেছিল, 4টে ডিস্ট্রিক্টকে তারা আইডেন্টিফাই করেছে, অন্যান্য ক্ষেত্রেও প্রশ্ন আছে, তদন্ত চলবে। টাকা উদ্ধার করতে হবে, সেই উদ্ধার করা টাকা কনসলিডেটেড ফান্ডে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে পাঠাতে হবে। কোনো স্বস্তি নেই, বরঞ্চ 82 শিক্ষার থাপ্পড় 1 আগস্ট থেকে চালু হবে। অতীতের বিষয়ে দুর্নীতি হয়েছে, এটা তো হাইকোর্ট স্বীকারই করে নিয়েছে, মেনে নিয়ে বলেছে তদন্ত চলবে, টাকা উদ্ধার করতে হবে, এবং কেন্দ্রীয় সরকারকে প্রভূত ক্ষমতা দিয়েছে। আর এই কেন্দ্রীয় বঞ্চনা বলে বাজার গরম করছে না তৃণমূল? মামলা করেননি কেন আদালতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে?
করেছিল তো পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি এবং আরো কয়েকটি সংগঠন, অনুরাধা তলোয়ারের সংগঠন। এই অনুরাধা তলোয়ার সেই সিঙ্গুর নন্দীগ্রামের সময়ও বাম সরকারের জমি নীতির বিরুদ্ধে সরব হয়েছিল। শুভেন্দু অধিকারী একটা সংগঠনের মামলা করে, পার্টি ছিল। রাজ্য সরকার তো কোথাও মামলা করেননি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, এফিডেভিটও দাখিল করেনি। এখন কৃতিত্ব নিতে চাইছেন, যে কৃতিত্ব আপনাদের নয়, বরঞ্চ আপনাদের জায়গাটা চিনিয়ে দিয়েছে হাইকোর্ট। এই যে র্যাম্প্যান্ট করাপশনের যে অভিযোগ ছিল, সেই অভিযোগকে মান্যতা দিয়েছে। নইলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কতটা ভয়াবহ সেটা হাইকোর্ট বলছে, যে কেন্দ্রীয় সরকার এমন মেকানিজম ইভলভ করতে পারে যেটা অন্য রাজ্যের থেকে সম্পূর্ণ আলাদা, সেটা একদম পশ্চিমবঙ্গের জন্য। এটা হাইকোর্ট বলছে। মানে অন্য রাজ্যে যেভাবে কেন্দ্র টাকা ট্রান্সফার করে, কেন্দ্র মনে করলে পশ্চিমবঙ্গের জন্য সম্পূর্ণ স্বতন্ত্র নিয়ম তৈরি করতে পারে, এবং সেটা রাজ্য সরকারকে মানতে হবে। এর থেকে বড় লজ্জা আর কিছু আছে? এই লজ্জা রাখবো কোথায়? যাদের দোকান কাটা তারা এইসব বলছেন, আমাদের জয়, আমাদের জয়, আমাদের জয়। জয় তো নয়, পরাজয়। শাসক জানে যে তাদের পরাজয়, কিন্তু মিথ্যে ন্যারেটিভ তৈরি করতে তারা অভ্যস্ত, মিথ্যের বেসাতি করতেই তারা স্বচ্ছন্দ। আর নির্বাচনের আগে পড়ে পাওয়া 14 আনার মতো এই বিষয়টা সামনে আসায় তাদের মিথ্যার বেসাতি করার সুযোগটা বাড়ল। কিন্তু বাস্তব হচ্ছে এটাই, কোন রেট্রোস্পেক্টিভ এফেক্টে নয়। 1 অগাস্ট 2025 থেকে 100 দিনের কাজ চালু হবে, এবং কেন্দ্রীয় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কিভাবে টাকা ডিসবার্স করা হবে। এটা কি জয় নাকি বিরাট বড় পরাজয়? শাসক দলের বন্ধুরা কি বলেন? কথা বলেছিলাম ওই পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতির পক্ষে যিনি মামলাটা লড়েছিলেন হাইকোর্টে, বিকাশ ভট্টাচার্যের সঙ্গে। কি বললেন বিকাশ বাবু, শুনে। প্রথমে আপনাকে অভিনন্দন জানাই। পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতির পক্ষ থেকে এই মামলাটা লড়া হলো, এবং আজকে যারা কৃতিত্ব দাবি করছে তারা কিন্তু মামলার কোনো পক্ষই ছিল না। হ্যাঁ, শুধু সুপ্রিম কোর্টে শেষ মুহূর্তে গিয়েছিল, হ্যাঁ, জাস্ট রেসপন্ডেন্ট হিসাবে। কিন্তু আমি যতটুকু আমার মনে আছে বিকাশটা, আমি আপনার কাছ থেকে জানতে চাইছি, হাইকোর্ট যে রায়টা দিয়েছিল জুন মাসে, তাতে কিন্তু বলেছিল ভারতবর্ষের অন্যান্য রাজ্যে 100 দিনের কাজের টাকা যেভাবে দেয়া হয়, কেন্দ্রীয় সরকার মনে করলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্পেশাল মেজার্স নিতে পারে। অর্থাৎ যে র্যাম্প্যান্ট করাপশন হয়েছে সেটা কিন্তু এগ্রি করলো কোর্ট। এবং একই সঙ্গে বিকাশ দা আপনি আমার থেকে ভালো জানেন যে এটা রেট্রোস্পেক্টিভ নয়, এটা প্রসপেক্টিভ চালু হবে। কিভাবে দেখছেন এই রায়টাকে? এই যে তৃণমূল আস্ফালন করছে তাদের জয়, আমার তো ধরেন একটা ক্ষেত মজুর সমিতির এই যে মামলা, তার প্রেক্ষিতে এই রায় গরিব মানুষের পক্ষে রায়, কিভাবে দেখেন? দেখুন, কে কোথায় আস্ফালন করছে, কে ল্যাজ তুলে নাচছে, এটা দিয়ে বিষয় বিচার্য হবে না। বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ওই ক্ষেত মজুর সংঘ যেটা ঘটনা, সেটা হচ্ছে ওই অনুরাধা তলোয়ার, ওদের যে একটি সংগঠন আছে, তারা যখন প্রথম আমার কাছে আসেন, তখন আমরা প্রাথমিকভাবে কয়েকটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দরখাস্ত করেছিলাম। আদালত বলেছিলেন যে ঠিক আছে, তোমরা জেলা যিনি কালেক্টর বা ম্যাজিস্ট্রেট, তার কাছে দরখাস্ত করে দেখো কাজ দেয় কিনা। তার যখন দরখাস্ত করে কোনো কাজের কাজ কিছু হলো না, তখন আমরা আবার আরেকটা পিটিশন করি। সেখানে আমাদের বক্তব্য ছিল যে অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে, কেন 100 দিনের কাজটা একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক এবং সংসদীয় আইনের অধিকার। মানুষ কাজ করবে, সম্পদ তৈরি হবে এবং তার উপর তার জীবিকা।
পাশাপাশি তখন ওই বিজেপির সমর্থক কিছু একটি দলের পক্ষ থেকে মামলা করা হয় যেখানে এত টাকা করাপশন হচ্ছে ইত্যাদি। এই করাপশন শেষ পর্যন্ত ঠিক না হওয়া পর্যন্ত কোন রকম ভাবে কাজ করা যাবে না। অর্থাৎ দুটোর দলেরই একটা প্রাথমিক ব্যাপার ছিল যে কাজটা না হলেও কিছু যায় আসে না, আগে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে দ্বৈরথ সেটা সমাধান হোক, এটা ছিল মূল প্রতিপাদ্য। আমি আপনাকে ফ্র্যাঙ্কলি যেটা আমার উপলব্ধি বলছি। দুটো মামলার শুনানি হয় এবং বহুদিন ধরে শুনানি হতে হতে দেখা যায় যখন আমরা চেপে ধরি, কেন্দ্রীয় সরকার বলেন যে আমরা টাকা দিয়েছিলাম, সেই টাকার কোনো যথাযথ আমরা হিসেব পাইনি এবং বহু দুর্নীতির অভিযোগ আছে। দুর্নীতির অভিযোগটা খুব গুরুতর অভিযোগ। এবং একটা সময় কলকাতা হাইকোর্ট একটা মনিটরিং কমিটি তৈরি করে দেন, সিএজি রিপ্রেজেন্টেটিভ, গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ, দুটো গভর্নমেন্টের করে। তারা তদন্ত করে দেখেন যে বহু জায়গায় দুর্নীতি হয়েছে, কিছু টাকা তারা উদ্ধারও করেন। সুতরাং দুর্নীতির ব্যাপারটা প্রমাণিত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি 1 মিনিট আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি। এই যে প্রসঙ্গে বললেন, রায়তে বলা হয়েছিল যে টাকা উদ্ধার হবে সেটা কনসলিডেটেড ফান্ড অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে পাঠাতে হবে, অ্যাকাউন্ট পে ডিমান্ড ড্রাফট করে। স্বাভাবিক, যেহেতু সরকারের টাকা সরকারি ফান্ডেই যাবে। সেটাকে দিয়েছে নাকি এসট্রু সেটা দিয়েছে কি না দিয়েছে সেটা পরের কথা। আপাতত যে আদেশ হয়েছে সেটা বলি আমি, তারপরে কি হয়েছে না হয়েছে জানতে পারবেন। করো, কিন্তু এই জন্য 100 দিনের কাজটা আটকে রাখতে পারো না। কেন? আইনগত বাধ্যবাধকতা আছে, 100 দিনের কাজ দিতে হবে। এবং তুমি যদি কাজ দিতে না পারো, স্কিম করতে না পারো, তবে তোমাকে তাকে আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স দিতে হবে। এটা রাজ্য সরকারের দায়িত্ব। রাজ্য সরকার কাজ দেবে, আমাদের টাকা দেবে, সেই টাকাটা তারা রিএম্বার্সমেন্ট পাবে সেন্টার থেকে। এখন সেন্টারও বায়না করে বসলেন যে আমরা টাকা দেবো না যদি না তারা দুর্নীতির ব্যাপারটা সমাধান হয়। আদালত শেষ পর্যন্ত অনেক দিন শুনানির পর ঠিক করলেন, ঠিক আছে, দুর্নীতির তদন্ত চলছে, চালাও, তোমরা যেমন ভাবে পারো এটা নিয়ন্ত্রণ করো, যারা অপরাধী তাদের সাজা দাও, এ দিয়ে কোনো বিতর্কের ব্যাপার নেই, কেন্দ্রীয় সরকারের পূর্ণ স্বাধীনতা আছে। কিন্তু কাজটা চালু করতে হবে, আগস্ট মাস থেকে অবিলম্বে কাজ চালু করো। একদম। আচ্ছা, কাজ চালু করার প্রাথমিক দায়িত্বটা কিন্তু রাজ্য সরকারের, যে তারা স্কিম করবে, স্কিম করলে পরে যারা কাজে আগ্রহী তাদের দিয়ে কাজ করাবে। আগস্ট থেকে নভেম্বর এই পর্যন্ত রাজ্য সরকার কিন্তু 100 দিনের কাজ এখনো চালু করেননি। ইতিমধ্যে আমরা আরেকটা মামলা করি যে এই আদেশ থাকা সত্ত্বেও কাজ চালু হচ্ছে না। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বর্তমান যিনি অ্যাক্টিং চিফ জাস্টিস সুজয় পালের বেঞ্চ, তারা বলেন 7ই নভেম্বরের মধ্যে রিপোর্ট দাও তোমরা কি করেছো। এবং সেটা রিপোর্ট দেওয়া হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট ইতিমধ্যে এসএলপি করলেন, এসএলপি পেন্ডিং থাকা সত্ত্বেও এই আদেশ হলো। কেন? এসএলপিতে ওদের মূল বক্তব্য ছিল ওই তৃণমূলের টাকা চুরির ব্যাপারটা শেষ না হলে আমরা টাকা পয়সা দেবো না, এরকম একটা আবদার ছিল। তো যাই হোক, সুপ্রিম কোর্ট তাদের সেই এসএলপি খারিজ করে দিয়েছে। এই মামলার কোন স্তরেই তৃণমূল দল বা অন্য কোনো রাজনৈতিক দল ছিল না। এক ছিল আমাদের ক্ষেত মজুর হয়ে আমরা যারা লড়াই করছিলাম, কাজ চাই, আর কেন্দ্রীয় আর রাজ্য সরকারে পরস্পরের দ্বৈরথ যে টাকা চুরি, টাকা দাও, এই। কিন্তু এই টাকা দিচ্ছে না এই সংক্রান্ত বিষয়ে তৃণমূল দল কখনোই আদালতে আসেনি। রাস্তাঘাটে নাটক করেছে হয়তো, কিন্তু আদালতে আসেনি। কেন? তারাও জানতো যে আদালতে এলে পরে তাদের পক্ষে অসুবিধা হবে, তার প্রমাণ করতে পারবে না। এটা আমার নিজস্ব ধারণা এবং এটা ঘটনাও। তাই আজকে যখন চালু হচ্ছে না তো, রেট্রোস্পেক্টিভ হবে কি করে? যে কাজ করেনি সে তার পয়সা চাওয়া যায় না। ঠিক। এখন কাজটাকে চালু করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কাজটা চালু হোক। আমি আবারও বলি, তৃণমূল সরকারের যদি সদিচ্ছা থাকতো আগস্ট থেকেই চালু করতে পারতো, তারা চালু করেনি। এখন দেখা যাক নভেম্বরে কি রিপোর্ট দেয়, তার ভিত্তিতে আগামী দিনে 100 দিনের কাজ চালু হবে। প্রত্যেক জেলায় চালু হওয়া দরকার। এটা একটা অত্যন্ত ইতিবাচক রায় কলকাতা হাইকোর্ট দিয়েছে। সুপ্রিম কোর্ট কোনো আদেশ দেয়নি, সুপ্রিম কোর্ট বলেছে তোমাদের আবেদন খারিজ। অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশটাই বলবৎ রইল। ঠিক। আর আমার আরেকটা প্রশ্ন, বিকাশ দা, কেন্দ্রীয় সরকার কিভাবে ফান্ড ডিসবার্স করবে এই 100 দিনের কাজে, সেটা অন্য রাজ্যের ক্ষেত্রে তারা কি নিয়ম করে সেটা আলাদা ব্যাপার। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রয়োজনে তারা কোনো স্পেশাল মেজার্স নিতে পারবে। এটা তো হাইকোর্টও বলেছে। বলেছে তো কেন্দ্রীয় সরকারের তো পূর্ণ স্বাধীনতা আছে, তারা তো ব্যবস্থা নিতে পারেন তাদের যদি মনে হয় যে
টাকা ঠিক মতো হচ্ছে না, কিন্তু সেই ব্যবস্থা না নিয়ে বসে থেকে হুম, কাজ করলেও টাকা দেবো না, এটা হতে পারে না। কেন স্কিমটা হয়েছে ফর জেনারেশন অফ এমপ্লয়মেন্ট। হুম, এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিম অফ দি অ্যাক্ট। তুমি যে এমপ্লয়মেন্ট জেনারেশন করো, যদি কেউ চুরি করে থাকে তাকে জেলে পাঠাও, এতে কোনো বিতর্ক কিছু নেই। হুম। এবং সেই অধিকারটাও কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার তারা যা যা ব্যবস্থা নেওয়ার মনে করেন নিতে পারেন। তাহলে তৃণমূল এই যে কৃতিত্ব দাবি করছে, এটা না, শূন্যকূপের ঝংকার, মূর্খের আস্পাদন। একেবারে ওই পরের কথাটা বলেছেন সেটাই ঠিক। মানে এটা ফলস ন্যারেটিভ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা। একেবারে একেবারে ওদের কোনো ভূমিকাই ছিল না, কখনোই কোনো ভূমিকা ছিল না। ওরা তো পিটিশনারও ছিল না। না, ছিল না তো। হঠাৎ হ্যাঁ, এসএলপি ডিসমিস হওয়াতে ল্যাস্টুলেন্স আসতে শুরু করলে কেন বুঝলাম না। যদি বুঝতাম যে ওরা আগস্ট মাস থেকে কাজ শুরু করে দিয়েছি আমরা, দেখো সুপ্রিম কোর্টে আটকাতে পারলে না, তাহলে বুঝতাম যে খানিকটা তাদের হুম, উল্লাসের হয়তো ক্ষেত্র আছে, কিন্তু না, এরা সব ধাপ্পাবাজ। হুম। তাহলে আর কোনো বাধা রইল না 100 দিনের কাজ চালু করা? আইনত বাধা রইল না, কিন্তু এখনো এটাকে কার্যকর করার জন্য আমি ক্ষেত মজুরদের সকলকেই বলেছি, সমস্ত ইউনিয়নকে মাঠে ঘাটে আপনারা নামুন, তা নাহলে কার্যকর হবে না। হুম, কারণ দুরাত্মার ছলের অভাব হয় না। হুম হুম। অনেক ধন্যবাদ বিকাশদা। হ্যাঁ, অনেক ভালো থাকবেন। আপনিও। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.